নিস্তব্ধতা নেমে এলো। মেঘ জানালার পাশে পড়ার টেবিলে বসেছিল। সামনে খোলা নতুন বইয়ের পাতায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বারবার ওর মন উদাস হয়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে নীলের পদ শব্দ পাওয়া গেল। নীল রুমে ঢুকলো, ওর হাতে একটা শপিং ব্যাগ। নীল মেঘের পাশে এসে প্যাকেটটা টেবিলের উপর রাখলো। ওর ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। মেঘ পাখি, পড়া থামিয়ে এই প্যাকেটটা নাও তো, আর চট জলদি রেডি হয়ে নাও। মেঘ সহসা ভ্রু কুঁচকে নীলের দিকে তাকালো। কি আছে এতে? আর এই সন্ধ্যায় কোথায় যাব নীল ভাইয়া? বেশি প্রশ্ন করো না তো। এতে একটা নীল শাড়ি, হিজাব আর এক মুঠো নীল কাচের চুড়ি আছে। কথা না বাড়িয়ে দ্রুত রেডি হও, আমরা একটু বাইরে বেরোবো। মেঘ আর দ্বিরুক্তি করল না। নীলের কথার অবাধ্য হওয়ার ক্ষমতা ওর নেই। আর কেন জানি আজ নীলের এই হুকুমটা ওর মনেও এক সিলতে খুশির হিল্লোড় বয়ে দিয়ে গেল। নীল ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে যেতে মেঘ দরজাটা আলতো করে আটকে দিল। প্যাকেটটা খুলতেই ওর চোখ জুড়িয়ে গেল। ভেতরে ধবধবে নীল রঙের একটা কারুকাজ করা জামদানি শাড়ি। মেঘ শাড়ির ভাঁজটা খুলে নিজের গায়ে ধরল এবং আয়নার সামনে দাঁড়িয়ে একবার পরখ করে নিল। ম্লাইন মুখটায় নীল রঙের আভা যেন এক নিমেষেই সজীবতা ফিরিয়ে আনলো। আর দেরি না করে আলমারি থেকে প্রয়োজনীয় অনুষঙ্গ বের করে দ্রুত তৈরি হতে লাগলো। কিছুক্ষণ পর মেঘ পরিপাটি হয়ে তৈরি হলো। নীল শাড়ি আর নিপুভাবে বাঁধা হিসাবে ওকে একদম স্নিগ্ধ কোনো অবসরার মতো লাগছে। কাছের চুড়িগুলো ওর সরু কবজিতে টুংটাং শব্দ করছে। মেঘ ধীর পায়ে নিজের রুম থেকে বেরিয়ে নিলে দরজার সামনে এসে দাঁড়ালো। হাতটা দরজার কাছে গিয়েও থমকে গেল। একটু দ্বিধা, একটু লজ্জা শেষে সাহস সঞ্চয় করে দরজায় মৃদু নক করলো সে। মিনিট তিনেক পর দরজা খুলল নীল। আর দরজা খুলতেই সে যেন পাথর হয়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা রূপসীকে দেখে নীলের হৃদস্পন্দন এক মুহূর্তেই জন্য থমকে দাঁড়ালো। নীল শাড়ি আর হিজাবে মেঘকে আজ শুধু সুন্দর নয়, অপার্থিক লাগছে। অন্যদিকে মেঘ ও নীলকে দেখে বিস্ময়ে বিমূঢ়। নীলের পরনেও গাঢ় নীল রঙের একটা আভিজাত্যপূর্ণ পাঞ্জাবি। ওর চওড়া কাঁধ আর সুঠাম দেহের সাথে পোশাকটা যেন মিলেমিশে একাকার। এমনকি নীলের চোখের মণি দুটো রঙও আজ যেন এই নীল আবহে আরও গভীর দেখাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে নিল হালকা, একটু কেশে নিল। নীলের কাশির শব্দে নড়ে চড়ে উঠল মেঘ। তার দৃষ্টি নামিয়ে মেঝেতে স্থির করলো। লজ্জায় দ্রুত নিজের দৃষ্টি নামিয়ে মেঘের কার্পেটে স্থির করলো। হুট করেই ওর কান দুটো গরম হয়ে এলো। সারা শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। নীল ঠোঁট কামড়ে একটু হাসলো। এই লজ্জাটাই তো ও দেখতে চেয়েছিল। মেঘের এই নিষ্পাপ সৌন্দর্যই তো ওকে বারবার টানে। নীল খুব সাবধানে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল এবং ওর নরম হাতটা নিজের তপ্ত হাতের মুঠোয় নিল। চলো মেঘ পড়ি, আজ আকাশের নীল আর তোমার নীল মিলেমিশে এক হয়ে যায়। মেঘ মৃদু মাথা নেড়ে সায় দিল। ওর এই ছোট্ট সম্মতির মাঝেই যেন লুকিয়েছিল এক পৃথিবীর নির্ভরতা। নীলকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। ড্রয়িং রুমে বসে থাকা জামশেদ শিকদার এই যুগলের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। নীল এক পরক তাকালো মামু দিকে, তবে কিছু বলল না। মেঘকে নিয়ে সে সরাসরি বের হয়ে গেল বাড়ির সদর দরজা দিয়ে। বাড়ি থেকে বেরিয়ে আসতে মেঘ অবাক হয়ে দেখল গ্যারেজের সামনে একটা চকচকে নতুন স্পার্টস বাইক দাঁড়িয়ে আছে। ইন্ডিয়া থেকে আসার পর থেকে আজ পর্যন্ত এই কয়েকটা দিন শুধু ঝামেলা আর মেঘকে বাঁচানোর লড়াইতে কেটেছে। মেঘকে নিয়ে একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়ার সময় সে পায়নি। আজই এই বাইকটা কিনেছে সে শুধু তার প্রাণের প্রিয়াকে নিয়ে খোলা রাস্তায় একটু মুক্তি খুঁজবে বলে। নীল বাইকে উঠে স্টার্ট দিল। মেঘ কিছুটা ইতস্ত করে সাইড হয়ে বাইকে বসলো। সন্ধ্যার শীতল হাওয়া দুজনের শরীর ছুঁয়ে দিচ্ছে। নীল বাইকের স্পিডটা ধীরে ধীরে বাড়াতে বাড়াতে আয়নায় মেঘের দিকে তাকালো।
রাস্তার ল্যাম্প পোস্টের আলোগুলো মেঘের মুখে পড়ে এক অদ্ভুত লুকোচুরি খেলছে। শহরের কোলাহল ছাড়িয়ে যখন তারা একটু ফাঁকা রাস্তা দিয়ে এলো, নীল গম্ভীর স্বরে বলল, মেঘ, আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। মেঘের বুকটা ধড়ফড় করে উঠল। লজ্জায় আর চরম সংকোচে সে নীলের পাঞ্জাবির এক কোণা কোনো মতে ধরে রইল, কিন্তু জড়িয়ে ধরার সাহস পেল না। নীল লক্ষ্য করল মেঘের এই আড়ষ্টতা। সে ঠোঁটের কোণে বাঁকা হাসি জ্বলিয়ে হঠাৎ সজোরে ব্রেক কষল। আকস্মিক এই ঝটকায় মেঘ পুরোপুরি ভারসাম্য হারিয়ে হুমকি খেয়ে পড়ল নীলের প্রশস্ত পিঠের ওপর। পড়ে যাওয়ার ভয়ে সে মুহূর্তের মধ্যে দুই হাত দিয়ে নীলকে ঝাপটে ধরল। নীলের পিঠের সাথে মেঘের শরীরের তপ্ত স্পর্শ লাগতেই নীলের সারা শরীরে এক অদ্ভুত বৈদ্যুতিক প্রবাহ বয়ে গেল। নীল ঠোঁটে কামড়ে হাসলো। বাইকের লুকিং গ্লাসে মেঘের ভীতু আর লাজুক মুখটা এক পলক দেখে নিল সে। নিজের মেঘ পরীকে এভাবে নিজের সাথে মিশিয়ে নিয়ে নীল আবার বাইকের গতি বাড়ালো। বাতাস তখন শাসা করে কানের পাশে দিয়ে বয়ে যাচ্ছে। নির্জন রাস্তা, মাথার ওপর আধফালি চাঁদ আর নীল পাঞ্জাবির পিঠ আগড়ে ধরে থাকা নীল শাড়ির এক কিশোরী, সব মিলিয়ে এক অমর কাব্যিক মুহূর্তের সৃষ্টি হলো। শহরের যাত্রিক কোলাহল পিছনে ফেলে বাইকটা এসে থামলো শহরতলির এক নির্জন প্রান্তে। জায়গাটা নীলের ভীষণ প্রিয়। ছোটবেলায় যখন খুব একা লাগতো তখন সে একা এসে বসে থাকতো। সামনে বিশাল এক শান্ত জলাশয়, যার পার ঘেঁষে সারিবদ্ধ হিজল আর তমাল গাছ। জ্যোৎস্নার ফিকে আলোর জলের উপরিভাগ রূপালি চাদরের মতো ঝিকমিক করছে। ঝিঝি পোকার ডাক আর দূর থেকে আসা বাঁশঝাড়ের শোষো শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সেখানে। নীল বাইক স্টার্ট করে মেঘের দিকে হাত বাড়িয়ে দিল। মেঘ আলতো করে নীলের হাত ধরে নিচে নামলো। ঘাটের এক কোণে একটা পুরনো জর্জীর্ণ ভিত্তি নৌকা বাঁধা ছিল। নীল আগে নৌকায় উঠতে হাত বাড়িয়ে মেঘকে সাবধানে তুলে নিল। দুইজন পাশাপাশি বসলো সেই ভাঙা ডিঙ্গিতে। চারদিকে থমথমে নিস্তবতা, যা এই মুহূর্তটাকে আরও গভীর করে তুলেছে। মেঘ আড়ষ্টতা কাটিয়ে তার নাগরা জুতো জোড়া খুলে পাশে রাখলো। তারপর সব সাবধানে নিজের দুধে আলতা রঙের পা দুটো শীতল পানিতে ডুবিয়ে দিল। পানির স্পর্শে ওর শরীর এক অদ্ভুত শিহরণ খেলে গেল। দুজনের মাঝে কোনো কথা নেই, কেবল আছে এক অপার্থিব নীরবতা। এই নীরবতাই যেন হাজারটা না বলা জমানো কথা বলে দিচ্ছিল। এই প্রথম কোনো পুরুষের সান্নিধ্যে এলো মেঘ, তাই তার কিশোরী মনে নতুন নতুন অনুভূতি দেখা দিচ্ছে, তাও তার নীল বাইকে নিয়ে। নীলের গায়ের সেই পুরুষালী পারফিউমের ঘ্রাণ আর শরীরের উষ্ণতা মেঘের চেতনার প্রতিটি তন্ত্রকে এক নতুন অনুভূতির সঞ্চার করছে। নীল মুগ্ধ নয়নে মেঘের দিকে তাকিয়েছিল। চাঁদের আলো এসে পড়েছে তার মেঘ পরের গায়ে। এতে যেন তার সৌন্দর্য আরও বৃদ্ধি পেল। আজ সন্ধ্যা থেকেই আকাশে চাঁদ উঠেছে। হয়তো আকাশের চাঁদটাও চায় নীল আর মেঘের সুন্দর মুহূর্ত। অবশেষে নীরবতা ভেঙে নীল তার পুরুষালীর ঘর লাগা কণ্ঠে বলল, মেঘময়। কেঁপে উঠল মেঘ। এই নামটা তার কলিজায় গিয়ে বিঁধল। কি সুন্দর ডাক, মেঘময়। মেঘে না চাইতেও ফিরে তাকালো নীলের প্রাণে। নীল রঙের চোখ যেন কিছু একটা বলতে চাইছে, কিন্তু বুঝতে পারছে না সে। তাই কেবল সে তাকিয়ে রইল। এই জায়গাটা আমার খুব প্রিয়। যখন মন খুব খারাপ থাকতো তখন এখানে এসে একা বসে থাকতাম। তখন এই জায়গাটা বড্ড শূন্য মনে হতো। আজ বুঝতে পারছি এই শূন্যতা আসলে তোমার জন্য ছিল। মেঘে চোখের পাপড়ি কেঁপে উঠল। নীল হাসল। মেঘের হাতটা নিজের পুরুষালী হাতের মুঠোয় নিল। মেঘ, আজ এই নির্জন সন্ধ্যায় এই আকাশের নিচে তোমাকে একটা কথা বলতে চাই। আমি হয়তো সবার কাছে একজন কঠোর ডাক্তার বা রাগী মানুষ, কিন্তু তোমার কাছে আমি শুধু তোমার সেই নীল ভাইয়া হতে চাই, যে তোমাকে আগলে রাখবে। তোমার সবটুকু অধিকার, সবটুকু আবদার আমি নিজের
নামে লিখে নিতে চায়, দেবে তো সেই সুযোগ? মেঘের কণ্ঠস্বর যেন গলায় আটকে গেল। সে কোনো উত্তর দিতে পারল না, শুধু সাহস সঞ্চয় করে নীলের কাঁধে নিজের মাথাটা আলতো করে এলিয়ে দিল। নীলের পাঞ্জাবির কাপড়ে নিজের মুখ গুজে সে এক গভীর প্রশান্তির শ্বাস নিল। নীল মেঘের মাথায় নিজের চিবুক ঠেকিয়ে চোখ বন্ধ করলো। পানির কলকল শব্দ আর রাতের এই শীতল হাওয়ায় দুই হৃদয়ের স্পন্দন যেন এক সুতোয় গেঁথে গেল। কোনো প্রতিশ্রুতি বা কোনো আনুষ্ঠানিক দাবি নয়, কেবল এই সান্নিধ্যই বলে দিচ্ছিল নীলের। নীল আর মেঘ যখন বাড়ির ভেতরে ঢুকলো, ড্রয়িং রুমে আবহাওয়া তখন বারুদ ঠাসা আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। ইমতিয়াজ চৌধুরী সোফায় বসে দম্বের সাথে চুরুট টানছেন, আর তার পাশে মোহনা মেঘের দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মোহনা যেহেতু তানিয়া শিকদারের নিজের ভাগ্নি, তাই এই বাড়িতে সে নিজেকে রাজকন্যা মনে করে। মেঘের নীল শাড়ি আর পরিপাটি সাজ দেখে মোহনার ভেতরটা হিংসায় জ্বলে উঠল। সে কর্কশ গলায় মেঘের দিকে তাকিয়ে বলল, কী রে মেঘ, লজ্জা শরম কি একদম বিসর্জন দিয়েছিস? এদিকে তোর জন্য আমাদের পুলিশ স্টেশনে রাত কাটাতে হলো, আর তুই তোর এই ডাক্তার ভাইয়ার সাথে নীল শাড়ি পরে ডলাডলি করে ফিরছিস। তোর মতো নিচু জাতের মেয়ের চরিত্রের কোনো ঠিক নেই। নীল মেঘের হাতটা শক্ত করে ধরল। ইমতিয়াজ চৌধুরী দম্বের সাথে বললেন, নীল, মেঘের হাতটা ছাড়ো। পূর্ব থেকেই মেঘ আর রবিনের বিয়ে ঠিক করা, আর সেইটা মেঘের বাবা নিজেই করেছেন। নীল এক সিলতে বাঁকা হাসি হাসল। বিয়ে তো অনেক দূরের কথা চৌধুরী সাহেব, মেঘ আজ থেকে এই বাড়ির উপর তলায় আমার কাছে থাকবে। যেহেতু এই বাড়ির অর্ধেক আমার, তাই ওপর তলাটা আমি আমার আর মেঘের জন্য বরাদ্দ করলাম, আর আপনাদের এই রত্নরা থাকবে নিচতলায়। মেঘের আশেপাশে যাওয়ার চেষ্টাও করবেন না। রবিন এতক্ষণ আক্রোশে ফেটে পড়ছিল। সে আচমকা এগিয়ে এসে মেঘের হাত ধরতে চাইল। নীল, তুই অনেক বেশি কথা বলছিস। মেঘ আমার হবু বউ, ওকে নিয়ে আমি আজই চৌধুরী বাড়িতে যাব। নীল ক্ষিপ্র গতিতে রবিনের কবজিটা চেপে ধরল। নীলের আঙ্গুলের চাপে রবিনের হাড় মরমর করে উঠল। নীল হিস হিস করে বলল, হাড়ের জয়েন্ট কোথায় আগলা করতে হয় সেটা একজন সার্জেনের চেয়ে ভালো কেউ জানে না। রবিন, নিজের হাতটা আস্ত রাখতে চাইলে দ্রুত বজায় রাখো। মোহনা চিৎকার করে বলে উঠল, চোরের মায়ের বড় গলা। দেখুন খালু, কেমন মেয়ে জন্ম দিয়েছেন। রাত বেড়াতে ঘুরে বেড়ায় চৈত্রে, কোনো ঠিক নেই। সে নীল এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর সে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে জামশেদ শিকদারের দিকে তাকালো। জামশেদ সাহেব অপরাধীর মতো মাথা নিচু করে আসেন। নীল অত্যন্ত তার ছেলের সাথে ওনাকে উদ্দেশ্য করে বলল, এই আপনার কর্তব্য মামু। আপনার আশ্রিতারা আপনার নিজের মেয়ের চরিত্র নিয়ে এত নোংরা কথা বলছে, অথচ আপনি তাদের গালে একটা চড়ও বসাতে পারছেন না। কতটা মেরুদণ্ডহীন আপনি। সেম অন ইউ মামু। নীল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর প্রয়োজন মনে করলো না। সে মেঘের হাত ধরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো, কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক বীভৎস ঘটনা। মেঘ যখন নীলের সাথে 3-4 ধাপ উপরে উঠেছে, নিচ থেকে রবিন হিতাহিত জ্ঞান হারিয়ে মেঘের শাড়ির আঁচল টেনে ধরল। শাড়িটা পিন-আপ করা ছিল, তাই প্রবল টানে মেঘের কানের পিনটা ছিঁড়ে ব্লাউজের একটা অংশ সশব্দে ছিঁড়ে গেল। মেঘ এক তীব্র যন্ত্রণায় আর লজ্জায় আ করে থমকে দাঁড়ালো। ওর গায়ে নীল শাড়িটা এলিয়ে নিচে পড়ে যেতে চাইলে নীল সেইটা ধরে নিয়ে মেঘের পুরো শরীর পেঁচিয়ে দিল। মেঘের লজ্জা ডেকে দিয়ে নীল ওকে পাজা করে করে তুলে নিল। সিঁড়ি দিয়ে দ্রুত উঠে নীল মেঘকে ওর নিজের রুমে রেখে বাইরে থেকে দরজাটা সশব্দে বন্ধ করে দিল। মেঘের আর্তনাদ আর কান্নার শব্দ দরজার ওপাশ থেকে শোনা যাচ্ছে, কিন্তু নীলের মাথায় তখন কেবল খুনের নেশা। নীল যখন নিচে নামলো, ওর চোখের মণি দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছে। ডাইনিং টেবিলের পাশ থাকা মজবুত কাচের একটা ফুলদানি স্ট্যান্ড সে হাতে তুলে নিল। ওর সোয়াল শক্ত,
সারা শরীর খুনের নেশা। রবিন তখনও হাসছিল। নীল নিচে এসে কোনো কথা না বলে হাতের সেই শক্ত কাঠের লাঠি সদৃশ্য স্টারটা দিয়ে রবিনের পিঠে সজোরে এক আঘাত করলো। রবিন আর্তনাদ করে মেঝেতে আছড়ে পড়ল। নীল ওখানে থামল না। সে পশুর মতো রবিনকে পেটাতে লাগলো। ছেলের অবস্থা দেখে ইমতিয়াজ চৌধুরী চিৎকার করে এগিয়ে এলেন। নীল, কি করছিস? স্যার ওকে। নীল ঘুরে দাঁড়িয়ে এক মুহূর্তও ভাবল না। হাতের কাছের স্টারটা দিয়ে সজোরে ইমতিয়াজ চৌধুরীর কাঁধে আর পিঠে কয়েকটা গা বসিয়ে দিল। ক্ষমতার দম্ভ দেখান। এই নীল শেখ কে? হ্যাঁ, আপনার কোনো আইডিয়া আছে এই নীল শেখ কে? তার একটা ফোন কলই আপনাদের জন্য যথেষ্ট। কিন্তু আমি দেখাইনি। আপনার ছেলেকে জানোয়ার বানিয়েছেন আপনি। ইমতিয়াজ সাহেব যন্ত্রণায় কুকড়ে সোফায় লুটিয়ে পড়লেন। নীল এখন হিতাহিত জ্ঞান শূন্য। তানিয়া শিকদার যখন নীলের হাত চেপে ধরতে চাইলেন, নীল এক ঝটকায় ওনাকে সরিয়ে দিতে গিয়ে হাতের লাঠিটা ওনার পিঠেও সজোরে আঘাত করলো। তানিয়া শিকদার ছিটকে গিয়ে মোহনার উপর পড়লেন। মোহনা ভয়ে কোণ ঠাসা হয়ে কাঁপতে লাগলো। পুরো ড্রয়িং রুম যেন এখন একটা কসাইখানা। নীল রবিনের কলার ধরে ওকে হিড় হিড় করে টেনে সদর দরজার কাছে নিয়ে গেল। ওর নাকে মুখে তখন রক্তের ধারা। নীল এক লাথি দিয়ে রবিনকে গেটের বাইরে ফেলে দিয়ে ইমতিয়াজ চৌধুরীর দিকে তাকিয়ে গর্জালো, নিয়ে যান আপনার এই জানোয়ারকে। আর মামিমা, মনে রাখবেন এই বাড়িতে এখন থেকে সীমানা ভাগ করা। যদি ওপরতলার সিঁড়িতে আপনাদের কারো পা পড়ে, তবে পরের বার আমি লাঠি নয়, আমি গুন্ডা নিয়ে আসবো, কথাটা মাথায় রাখবেন। তারপর মোহনার দিকে ফিরে গর্জালো, তোর ভাই যেমন জানোয়ার, তুইও তেমন বিষাক্ত। এই বাড়িতে রবিনের বোন বা ইমতিয়াজের বংশধরের কোনো জায়গা নেই। এখনই এই বাড়ি থেকে বের হ, নয়তো তোকেও আজ আমি রেহাই দেব না। মোহনাকেও ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিল। ইমতিয়াজ চৌধুরী নিজের ছেলেকে আগলাতে আগলাতে নীলের দিকে তাকিয়ে চরম প্রতিশোধের হুমকি দিচ্ছিলেন। কিন্তু নীল সজোরে দরজাটা বন্ধ করে ওপারে দাঁড়িয়ে রইল। পুরো বাড়িতে এখন কেবল এক থমথমে নীরবতা। জামশেদ শিকদার তখনও মূর্তির মতো ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলেন। নীল দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমের দরজা খুলল। দেখল মেঘ বিছানায় ওপর হয়ে পড়ে ফুপিয়ে কাঁদছে। ওর কান্নার প্রতিটি শব্দ নীলের বুকে তপ্ত সীসার মতো বিঁধছে। নীল ধীর পায়ে মেঘের পাশে বসলো। মেঘ, শান্ত হও। জানোয়ারগুলোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। নীল লক্ষ্য করলো মেঘের নীল শাড়ির আঁচলটা নাস্তভাবে গায়ে জড়ানো, কিন্তু ওর সাদা পিঠের একদিকে রক্তের লাল আভা ফুটে উঠেছে। শাড়িটা যখন রবিন সজোরে টানেছিল, তখন পিন আপ করা সেই বড় সিকটি পিনটা ছিঁড়ে না গিয়ে সোজা মেঘের নরম পিঠের গভীরে গেঁথে গেছে। চামড়া ফুঁড়ে পিনটা ঢুকে থাকায় মেঘ যন্ত্রণায় সিটিয়ে আসে। নীলের চোখ দুটো জলে ভরে এলো। একজন সার্জন হয়ে সে কত বড় বড় ক্ষত দেখেছে, কিন্তু মেঘের শৈলে এই আঘাতটা তাকে আজ ভেতর থেকে ভেঙে দিচ্ছে। নীল খুব কোমল স্বরে বলল, মেঘ, একটু সহ্য করো জান, পিনটা গেঁথে গেছে, এটা বের না করলে ইনফেকশন হয়ে যাবে। আমি খুব সাবধানে করছি। নীল অত্যন্ত দক্ষ হাতে কিন্তু পরম মমতায় মেঘের পিঠের সেই বিঁধে থাকা পিনটা স্পর্শ করলো। মেঘ যন্ত্রণায় করে বিছানার চাদরটা খামচে ধরল। নীল ফিসফিস করে বলল, ব্যাস, এই তো হয়ে গেছে, আর একটু। নীল খুব ধীরে পিনটা টেনে বের করে আনলো। রক্ত চুইয়ে পড়তে দেখে নীল দ্রুত তুলা আর অ্যান্টিসেপটিক নিয়ে ক্ষতটা পরিষ্কার করে দিল। তারপর খুব সাবধানে ব্যান্ডেজ করে দিল। মেঘের কান্না তখনও থামেনি। লজ্জায় আর অপমানে সে নীলের চোখের দিকে তাকাতে পারছে না। নীল মেঘের দিকে তাকিয়ে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই মেঘ, চলো তোমাকে তোমার রুমে পৌঁছে দিচ্ছি, কেমন? তারপর না হয় ড্রেস চেঞ্জ করে নিবে। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। নীল আগলে করিডর ধরে মেঘের রুমে পৌঁছে মেঘের আলমারি থেকে একটা সেলোয়ার কামিজ বের করে দিয়ে মেঘকে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আসি, এখানে চিন্তা নেই তোমার। মেঘ খুব আস্তে করে হেঁটে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল জামা হাতে। 5 মিনিট পর সে বের হলো। নীল তাকে দেখলো, একদম ছোট্ট বাচ্চাদের মতো দেখা যাচ্ছে।
নীল একটু হেসে ওর গালটা চেপে দিয়ে বলল, যাও গিয়ে শুয়ে পড়ো, আমি এখানেই আসি। তুমি ঘুমিয়ে পড়লে আমি চলে যাব। মেঘ আস্তে করে বিছানায় শুয়ে পড়ল আর নীল গিয়ে বসলো তার পাশে। নীল মেঘের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেঘ ঘুমিয়ে পড়ল। নীল মেঘের কপালে চুমু খেয়ে বিছানা থেকে উঠে লাইটটা বন্ধ করে দিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে আস্তে করে চলে গেল তার রুমে। রাতের সেই ভয়াবহ তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই ভোরের আকাশটা আজ এক নতুন যুদ্ধের সাক্ষী হতে চলেছে। নীল গতরাতে এক মুহূর্তের জন্য চোখ বোঝেনি। ডাইনিং রুমের সেই বিভীষিকা আর মেঘের আর্তনাদ ওর মস্তিষ্কের কোষে কোষে প্রতিশোধ আর সুরক্ষার এক অদ্ভুত সীমাকরণ তৈরি করে ফেলেছে। ভোর 5টা বাজতেই নীল তার সবচেয়ে ঘনিষ্ঠ 3 বন্ধুকে নিয়ে হানা দিল শিকদার বাড়িতে। নীলের এই 3 বন্ধু আরিয়ান সিভিল ইঞ্জিনিয়ার, সায়েম আর্কিটেক্ট এবং ফাহাদ সিকিউরিটি সিস্টেম এক্সপার্ট। তারা 3 জনেই নীলের দীর্ঘদিনের বন্ধু এবং এই মুহূর্তে নীলের মস্তিষ্কের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর। সাথে এসেছে একদল ঝকঝকে আধুনিক কর্মী, যাদের হাতে উন্নত মানের ড্রিল মেশিন, কাটার এবং অত্যাধুনিক সব গ্যাজেট। ওপরতলায় করিডোরে শুরু হলো প্রলয়ঙ্করী কর্মযুক্ত। ড্রিল মেশিনের তীক্ষ্ণ শব্দ আর দেওয়াল কাটার বিকট আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল। সেই প্রবল শব্দে মেঘের কাঁচা ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। ভয়ে তার কলিজা কেঁপে উঠল। ঠোঁট উল্টে ভাবল, এত শব্দ কিসের? সে মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বের হতে দেখল। ভয়ে ভয়ে রুমের দরজা খুলে করিডোরে পা রাখতে সে স্তম্ভিত হয়ে গেল। পুরো করিডোর জুড়ে ধুলো আর যান্ত্রিক শব্দের মেলা। করিডোরের শেষ প্রান্তের সেই পুরনো অন্ধকার ঘরটা এখন এক আধুনিক রান্নাঘরে রূপান্তরিত হচ্ছে। আরিয়ান মিস্ত্রিদের বোঝাচ্ছে দেওয়ালের কোন পাশ দিয়ে ক্যাবিনেট বসবে। সাহেব ওপর তলায় প্রতিটি ইঞ্চি মেপে দেখছে কিভাবে একটা আলাদা ড্রয়িং স্পেস বের করা যায়। আর ফাহাদ দরজার কাছে দাঁড়িয়ে বড় বড় কিছু কালো বক্স খুলছে। নীল তখন ঘামে ভেজা শরীরে দাঁড়িয়ে আরিয়ানের সাথে একটা ডিজিটাল ম্যাপ দেখছিল। মেঘের উপস্থিতি টের পেয়ে চাইল দরজার প্রাণী। দেখলো তার মেঘ পরি ঘুম ঘুম চোখর তাকিয়ে আছে, একটু হাসলো। সে মেঘের দিকে তাকিয়েই আবার বন্ধুদের উদ্দেশ্যে বলল, ফাহাদ, পেছনের সিঁড়ির ওই মরসে ধরা দরজাটা সরিয়ে ওখানে সবচেয়ে আধুনিক স্মার্ট স্টিল ডোর লাগাও। বায়োমেট্রিক সেন্সর, ফেস রিকগনিশন আর গোপন পাসওয়ার্ড ছাড়া ওটা যেন কাকপঙ্খিও না খুলতে পারে। আর ওপর তলায় মেন সিঁড়িটা স্থায়ীভাবে এক ধরনের টাফেড গ্লাস দিয়ে ব্লক করে দাও, যেন নিচতলা থেকে কেউ ওপরে আসতে না পারে। ফাহাদ হেসে নীলকে বলল, শান্ত হ দোস্ত। পাসওয়ার্ড সিস্টেমটা আমি এমনভাবে দিচ্ছি যে বল 3 বার প্রেস করলে সরাসরি তোর ফোনে অ্যালার্ম বাজবে। সিকিউরিটি নিয়ে একদম ভাবিস না। মেঘ বিস্ময় নিয়ে নীলের দিকে এগিয়ে এলো। ওকে দেখে নীল একটু সরে দাঁড়ালো। মেঘ নীলের বন্ধুদের উপস্থিতিতে কিছুটা সংকুচিত হয়ে পড়ল। নীল মেঘের অস্তিত্ব বুঝতে পেরে ধীর পায়ে ওর সামনে এসে দাঁড়ালো। ঘুম নষ্ট হলো, সরি মেঘ, কিন্তু এই যান্ত্রিকটাটুকু সহ্য করে নাও। আজ বিকেলের মধ্যে ওপরতলাটা একদম ঠিকঠাক হবে। মেঘ কাপা গলায় বলল, কিন্তু নীল ভাইয়া, এত আয়োজন কেন? বাবা যদি কষ্ট পান। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে মেঘের চোখের দিকে তাকালো। জামশেদ শিকদার কষ্ট পাবেন কি না সেটা ভাবার সময় এখন নয় মেঘ। উনি ওনার মেয়ের সম্মান রক্ষা করতে পারেননি, কিন্তু আমি পারবো। এই ওপরতলার অর্ধেক মালিকানা আমার মার। তাই এখানে আমি যা করছি তাই আইনত বৈধ। এই যে পাসওয়ার্ডটা দেখে নাও, এটা তোমার জন্মদিন আর আমার রেজিস্ট্রেশন নাম্বারের একটা কম্বিনেশন। এই কোডটা ছাড়া তুমি আর আমি ছাড়া এই ঘরে কেউ ঢুকতে পারবে না। সায়েম পাশ থেকে একটু মজা করে বলল, কিন্তু দোস্ত তোর জগৎটা তো একদম বাচ্চা। নীল চোখ রাঙালো।
নীল আবার কাজে মন দিল। বেলা অনেকটা কেটে গেল। মেঘ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। নীলের কাজকর্ম দেখছিল বড় বড় চোখে। কাজের ফাঁকে নীলের চোখ গেল দরজায় কোণে দাঁড়িয়ে থাকা মেঘের দিকে। নীল হাতের কাজ রেখে মেঘের সামনে এসে দাঁড়ালো। ওর কণ্ঠস্বর বেশ মোলায়েম। মেঘ, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, যাও আমার রুমে যাও। ওখানে টেবিলের ওপর কুকিজের কোটা আছে, কলা আর কিছু ফল রাখা আছে। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, ওগুলো খেয়ে নাও তো। মেঘ নীলের চোখের দিকে একবার তাকালো। তারপর মেঘ আর কথা না বাড়িয়ে ধীর পায়ে নিজের রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে তারপর নীলের রুমে গেল। এরপর নীলের দেওয়া খাবারগুলো একটা প্লেটে সাজালো। কিন্তু একা খেতে ওর ভালো লাগছিল না। সে জানতো নীল ভাইয়া ভোর থেকে এই ধুলোবালির মধ্যে এক নাগাড়ে কাজ করছেন। নির্ঘাত ওনার পেটেও কিছু পড়েনি। মিনিট 10 পর মেঘ খাবার ভর্তি প্লেটটা নিয়ে করিডোরে ফিরে এলো। নীল তখন সাইমের সাথে করিডোরের এক কোণে দাঁড়িয়ে ম্যাপ দেখছিল। মেঘকে খাবার হাতে আসতে দেখে আরিয়ানরা একটু মুচকি হাসলো। মেঘ নীলের পাশে এসে দাঁড়ালো। নীল ভ্রু কুঁচকে তাকালো। তোমাকে না বললাম রুমে গিয়ে খেয়ে নিতে, এখানে আবার কেন এলে? মেঘ কোনো উত্তর না দিয়ে একটু কুকিজ নীলের মুখের সামনে ধরলো। ওর চোখে এক ধরনের অবোধ আবদার। নীল অবাক হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ খুব নিচু স্বরে বলল, আপনিও তো কিছু খাননি, একা খেতে ইচ্ছে করছে না। নীল কুকিজটা খেয়ে নিতে মেঘ প্লেটটা করিডোরের একটা পরিষ্কার কোণে সরিয়ে রাখলো। এরপর খুব সাবধানে একটা কলার খোসা ছাড়িয়ে কলাটা নীলের সামনে ধরলো। নীল কলায় একটা বড় কামড় বসালো। এরপর সেই একই কলা মেঘের ঠোঁটের সামনে ধরতেই মেঘ লজ্জায় আর সংকোচে আড়ষ্ট হয়ে গেল। কিন্তু নীলের চোখে সম্মোহনী দৃষ্টির সামনে ওর আর না করতে পারল না। ও একই কলা থেকে মেঘও এক কামড় খেলো। এই দৃশ্য দেখে সায়েম কাজ থামিয়ে বুক চিরে এক দীর্ঘশ্বাস ফেলল। হাতে থেকে ডিল মেশিনটা নামিয়ে সে নাটকীয়ভাবে বলে উঠল, হায় আল্লাহ, আমার কপালে যদি এমন একটা মেঘ পরি জুটত, তাহলে আর সকাল থেকে এভাবে অভুক্ত থেকে গাদার খাটনি খাটতে হতো না। দোস্ত নীল, তুই তো জাস্ট হিংসে করার মতো কপাল নিয়ে জন্মেছিস। সাইমের কথা শুনে মেঘ লজ্জায় কুঁকড়ে গেল। ওর গাল দুটো আপেলের মতো লাল হয়ে উঠেছে। নীল কিন্তু মোটেও লজ্জা পেল না। সে হঠাৎ মেঘের কোমরে এক হাত জড়িয়ে ধরল এবং এক হ্যাঁচকা টানে ওকে নিজের শরীরে একদম নিকটে নিয়ে এলো। মেঘের কপাল নীলের সুঠাম মুখের সাথে থেকে গেল। নীল সাইমের দিকে তাকিয়ে এক বাঁকা হাসি হেসে চোখ পাকিয়ে বলল, নীলের মেঘ এক পিসি আল্লাহ সৃষ্টি করেছেন, এর কোনো বিকল্প নেই। সুতরাং আমার জিনিসের ওপর নজর দেওয়া বন্ধ কর সাইম, নইলে ওই ডিল মেশিন দিয়ে তোর নজর সোজা করে দেব। নীলের এই তপ্ত অধিকার বোধ মেঘকে যেন এক অজানা শিহরণে আচ্ছন্ন করে দিল। সে নীলের বুকের ভেতর থেকে মুখ তুলে একবার তাকানোর সাহস করল না। নীল মেঘের কোমরের হাতের বাঁধনটা আর একটু শক্ত করে আবার ওই একই কলাতে কামড় বসালো। লজ্জায় কেঁপে উঠল মেঘ, ঢোক গিলল একটু, বুকটা কেমন টিপ টিপ করছে। গল্প প্রণয় গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।